গতকালকে রাতে জামায়াতের আমির শফিকুর রহমান সাহেবের একটা এক্স হ্যান্ডেলের একটা পোস্ট নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে। সেখানে তিনি কর্মজীবী মহিলাদেরকে প্রস্টিটিউটের আরেকটা ভার্সন বলছেন, বা প্রকারান্তরে যারা কর্মজীবী বা যারা কর্ম কইরা খায় যেসব মহিলারা, তারা বেসিক্যালি প্রকারান্তরে এক ধরনের প্রস্টিটিউট বা পতিতা বা বেশ্যা। তো এক্ষেত্রে বেশ্যাবৃত্তিতে যারা যুক্ত বা পতিতা বৃত্তিতে যারা যুক্ত তাদেরকে তিনি নিশ্চিতভাবে অপমান করছেন, এবং এই পেশাটাকে এক ধরনের মানে স্বাভাবিকভাবে গালের মধ্য দিয়ে যে কাজটা করা হয়, যে এই পেশাটাকে প্রথমে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন কইরা, এবং স্বাভাবিকভাবে এই পেশাটা একটু হেয় প্রতিপন্নই, ফলে তার মধ্যে দিয়ে দেশের যত ধরনের কর্মজীবী মহিলা আছেন তাদেরকে তিনি খাটো করছেন। এবং এক্ষেত্রে বিশেষভাবে আমরা বলতে পারি যে গার্মেন্টস সেক্টরের যে 60 থেকে 65% মহিলা আছেন, এই গার্মেন্টস সেক্টর বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের সেক্টর, এবং বাংলাদেশের জিডিপির অলমোস্ট 15% আসলে গার্মেন্টস সেক্টর থেকে আসে। তো সেখানে যে বিপুল মহিলারা কাজকর্মের করেন, যে কর্মজীবী মহিলারা, তাদেরকেও তিনি খাটো করছেন। যদিও তারা বলার চেষ্টা করছেন, মানে জামায়াতে ইসলাম যদিও বলার চেষ্টা করতেছে যে এই এক্স হ্যান্ডেলের তার যে পোস্ট, এটা হ্যাক হওয়ার পরে আসলে সেখানে দেওয়া হয়েছে, এই কথা কেউই বিশ্বাস করে নাই, কারণ বিশ্বাস করার কোনো কারণ নাই। এই পোস্টটা যখন দেওয়া হয়েছে তার 9 ঘন্টা পর্যন্ত এইটা নিয়ে কেউ আলাপ আলোচনা করে নাই, ফলে এই 9 ঘন্টা সেটা ছিল। 9 ঘন্টা পরে যখন আলাপ আলোচনা শুরু হয়েছে তখন তারা বলা শুরু করছে যে এটা হ্যাক হয়েছে। এবং হ্যাক হওয়ার ক্ষেত্রে মানে হ্যাক যে হয়েছে এটা তো প্রমাণ দেখানো লাগবে, সেই প্রমাণটাও তারা দেখাইতে পারে নাই। ফলে তাদের এই বক্তব্য কেউই বাই করে নাই যে এটা হ্যাক হয়ে থাকতে পারে। ফলে জামায়াতের আমিরের এই পোস্ট একদম সত্যিকার একটা পোস্ট, যেটা তিনি দিছেন, এবং এই সময়ে সেটা দেওয়া তিনি যুক্তিযুক্ত মনে করছেন। ফলে আমি যে কারণে আলাপটা করতেছি যে ঠিক কী কারণে জামায়াতের আমির নির্বাচনের 10 দিন আগে এই ধরনের একটা বক্তব্য দেওয়াকে যৌক্তিক মনে করলেন, যে বাংলাদেশে নারীরা অনেক আগে থেকে কাজকর্ম করেন, এবং যত দিন যাচ্ছে জিনিসটা বড় হচ্ছে, নারীদের কাজকর্মের যে জিনিসটা, এটা তো মিডল ইস্টের কান্ট্রিগুলোর মতো আমাদের দেশের অবস্থা না। ফলে এরকম একটা দেশে তিনি নির্বাচনের 10-12 দিন আগে ঠিক কী কারণে এই ধরনের একটা কথা বললেন। তো এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, বা এই ধরনের আলাপ নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, যে এই জিনিসটা বেসিক্যালি করা হয়েছে যে আমাদের যেই শহুরে মধ্যবিত্ত বা শহুরে কালচারের মধ্যে বসবাস করা যেই নারীরা আছেন তাদেরকে বাদ দিয়া, মানে তাদেরকে হিসাবের বাইরে রাখা টোটাল সারা বাংলাদেশে গ্রাম পর্যায়ে বা গ্রামাঞ্চলের যে সোসাইটি আছে তাদেরকে টার্গেট করে। এবং সেখানে আপনারা জানেন যে বাংলাদেশের যে গার্মেন্ট সেক্টরে যে 60-65% যে মহিলারা যে কাজ করেন, তারা তো এক ধরনের গ্রাম থেকে এসে কাজ করেন, তাদেরকে টার্গেট করে এই জিনিসটা বানানো হয়েছে। এবং এর মধ্যে দিয়ে ইনসেন্টিভ দেওয়া হয়েছে যে যারা এই কাজগুলো করতে চায় না, বা যে পরিবারগুলো এই কাজগুলো করতে চায় না, বা যে স্বামীরা চায় না যে তার স্ত্রী বা তার ওয়াইফ এইভাবে বা তার মেয়ে এইভাবে গার্মেন্ট সেক্টরে গিয়ে কাজ করুক, তাদেরকে তারা একটা ইনসেন্টিভ দিছে। এবং এর মধ্যে দিয়ে জামায়াতের নিশ্চিতভাবেই কিছু হাসিল করার আছে। আমরা যদি শহুরে ভোটারের কথা বলি, তার একটা মানে নিশ্চয়ই একটা ফিগার আছে, কিন্তু তার বাইরেও সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো আরেকটা ফিগার আছে। সেই ফিগারটাকে সম্ভবত তারা এর মধ্যে দিয়ে ইউটিলাইজ করতে চাইছেন, এবং জামায়াতের আমির নিশ্চিতভাবেই তাদেরকে টার্গেট করে পোস্ট দিয়েছেন। এবং আমি যদি বলতে চাই যে এতে করে জামায়াতের আমির খুব বেশি ভোট হারান নাই, বরং ভোট বাড়াইতে পারছেন, এইটা বললেও মেবি ভুল বলা হবে না। দেখেন, জামাত যদি বাংলাদেশে ইসলামী শরিয়া কায়েম করতে চায় এবং এটাই যদি তাদের লক্ষ্য হয়, তাহলে তো তাদের সামহাও এই নারীদেরকে, বিশেষ করে গার্মেন্ট সেক্টরের যে নারী, মানে গার্মেন্ট সেক্টর তো কমপ্লিটলি একটা বাংলাদেশের যেই কর্মজীবী নারীদের যেই প্রধান ভূমিকা যেখানে, সেটাই তো গার্মেন্ট সেক্টর, সেই গার্মেন্ট সেক্টরকে নারী মুক্ত করতে হবে। এবং তার জন্য নিশ্চয়ই জামায়াতের ভোটের আগের থেকে সেটা নিয়ে আলাপ আলোচনা করা শুরু। এবং সেক্ষেত্রে তাদের কি পরিমাণ পরিকল্পনা আছে তা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যদি ধরে নিই যে আলটিমেটলি তাদের এখানে এই ধরনের একটা কাজ করার সুযোগ আছে, যে তারা হয়তো ক্ষমতায় আসার পরে আস্তে আস্তে যেই মহিলারা গার্মেন্ট সেক্টরে কাজ করেন তাদের কাজটা বা তাদের চাকরিটা তাদের স্বামী বা তাদের যে হাজবেন্ড তাদের কাছে ট্রান্সফার করার একটা প্রচেষ্টা নেবেন। এবং এই জন্যই এই পেশাটাকে এইরকম সস্তা বা খাটো কইরা তোলা হচ্ছে। যারা এখানে কাজ করেন গার্মেন্ট সেক্টরের যেই মানে কর্মীরা, যে নারী কর্মীরা, তাদেরকে যদি এই ধরনের বার্তা দেয় বা সামাজিকভাবে তাদেরকে যদি বলা হয় যে তোমরা তো পতিতাবৃত্তির সঙ্গে যুক্ত, ফলে তারাও আসলে এই কাজগুলো থেকে আস্তে আস্তে উইথড্র করতে চাইবেন নিজেদেরকে। অ্যাট দ্য সেম টাইম তাদের স্বামীরা যেহেতু তাদেরকে চায় না, বা যে পুরুষতান্ত্রিক গ্রামাঞ্চলের সমাজ তারাও যেহেতু তাদের নারীদেরকে গার্মেন্ট সেক্টরে পাঠাইতে চায় না, কিন্তু সামহাও এখানকার অর্থনীতির যে বাস্তবতা তার
পেরিফেরিতে তারা যে কাজটা করে, ফলে এটার থেকেও জামাত তাদেরকে সরায় নিয়ে আসতে পারবে, এই ধরনের একটা বিষয় তারা এর মধ্য দিয়ে দেখতে পায়। ফলে আমি বলতে চাই যে জামায়াতের আমিরের যে বক্তব্য সেটা খুবই নিবিড় এবং খুবই ক্যালকুলেটিভ, এবং এর মধ্যে দিয়ে তারা আসলে বাংলাদেশের গ্রামাঞ্চলের যে বৃহৎ একটা নতুন গইরা ওঠা নতুন ডেমোগ্রাফির যেই একটা অঞ্চল আছে, যেটার মধ্যে দিয়ে ইসলামী উগ্রবাদী বা পুরুষতান্ত্রিক নারী বিরোধী বা নারীরা ঘরে থাকবে ওয়াজ বা ইত্যাদি বিষয়াশয় থেকে যারা ইনফ্লুয়েন্সড, এই লোকগুলা মূলত জামাতের এই বক্তব্যটাকে বাই করবেন, এবং আমরা মোটামুটি আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই জিনিসটা অলরেডি অনেক দূর ছড়াইতে পারছি। ফলে আমি মনে করি যে জামায়াতের আমির সরাসরি ফেসবুকে এই পোস্টটা দিতে পারেন নাই, তার কারণ হচ্ছে যে এটা ফেসবুকে দিয়ে দিলে আরও বেশি ব্যাশিং হইতে হইতো তার, কিন্তু এখন তিনি টুইটারে দিয়েছেন এবং হ্যাক করছেন, এর মধ্যে দিয়া হ্যাক ইত্যাদির কথা বইলা তিনি একই সঙ্গে সৌরমধ্যবিত্তের কাছেও একটা উত্তর হাজির করতে পারতেছেন। অ্যাট দ্য সেম টাইম তার যে প্রশ্নটা আছে বা তার যে বক্তব্যটা আছে তিনি গ্রামাঞ্চল পর্যায়ে এটা ছড়াই দিতে পারতেছেন, এবং বাংলাদেশের যেই নতুন বাংলাদেশ আমরা দেখতে পাই, সেই নতুন পুরুষতান্ত্রিক বাংলাদেশে এটা মেবি একটা নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে আমরা পাঠ করতে পারি। আরেকটা ছোট কারণও থাকতে পারে এই পোস্টটা দেওয়ার, সেটা হচ্ছে যে ভারতের যে বিজেপি সরকার আছে তার যে মেরুকরণের রাজনীতি, এবং তারা বাংলাদেশে যে জামায়াতে ইসলামের কাছ থেকে যেই উগ্রবাদী নারী বিদ্বেষী বা আমরা বলতে পারি যে টোটাল ইসলামী খেলাফত নির্ভর একটা যেই রাজনীতি যেটা দেখতে চায়, জামায়াত তাদেরকে একটা কার্ড সেখানে দিচ্ছে বিজেপিকে খেলতে। বিজেপি পশ্চিমবঙ্গে ঢুকতে চায় এবং মার্চ এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসে, এবং জাস্ট সেই কারণে মূলত জামায়াতে ইসলাম তাদেরকে এই ধরনের একটা পুঁজি, রাজনৈতিক পুঁজি বিজেপিকে দিয়ে থাকতে পারে। মোটের উপর কথা এটাই যে জামাত আসলে এটা ভুল করে নাই, জামাত এটা ক্যালকুলেটিভ একটা মানে পদক্ষেপ নিচ্ছে, এবং এর মধ্যে দিয়ে জামাত নিশ্চিতভাবেই কিছু ভোটের ফায়দা হাসিল করতে চায়। আমরা যদি এক্ষেত্রে বিএনপি বা তারেক রহমান ওনাদেরকে যদি আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা বলতে চাইবো যে জামাত মূলত তারেক রহমানের কাছ থেকেও ফোকাস সরাইতে চাইবে, ফলে তারেক রহমানের কাছ থেকে ফোকাস সরতে পারে এই ধরনের আলাপ আলোচনায় খুব বেশি ইনভলভ হয়ে যাওয়াও মেবি যৌক্তিক না, কারণ শহরের ভোট কোন দিকে যাবে সেটা অলরেডি ডিসাইডেড, কিন্তু গ্রাম পর্যায়ের যে ভোটগুলো আছে সেইগুলা যেন হাতছাড়া না হয় বা সেগুলাই যেন জামাতের কাছে চলে না যায়, সেটাই আসলে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেক্ষেত্রে তারেক রহমানকে সব সময় সামনে রাখা, তারেক রহমানের ফেসটাকে সবসময় সামনে রাখা জরুরি। ফলে আমরা বলবো যে তারেক রহমান থেকে ফোকাস যেন না সরে বা ফোকাস সরতে পারে এই ধরনের রাজনৈতিক আলাপ আলোচনা জামাত নির্বাচনের আগে বারবার তুলতে চাইবে, সেগুলো যেন তারা সাকসেসফুল না হয়। বিএনপি এবং তার বিএনপির যে বুদ্ধিজীবীরা তারা যেন এই বিষয়টা খেয়াল করেন।